আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুর নাম কি? না, সেটা কোনো পাহাড় নয় বা কোনো লোহালক্করও নয়। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের কাঁধের ওই ব্যাগটা, যেটা পিঠে নিয়ে সে গ্রাম ছেড়ে শহরের দিকে পা বাড়ায়। গ্রাম থেকে যখন আমরা শহরে আসি, তখন আমাদের পকেটে টাকা থাকে না, থাকে এক বুক স্বপ্ন আর বুক ভরা ভয়। দূর থেকে শহরটাকে যতটা রঙিন মনে হয়, কাছে আসার পর কি সেই রংটা আসলেই থাকে, নাকি শহরের জৌলুস আর বড় বড় দালানের আড়ালে হারিয়ে যায় আমাদের মতো সাধারণ ছেলেদের দীর্ঘশ্বাস? আজ আমি আপনাদের শোনাবো গ্রাম থেকে শহরে আসা এক ছেলের জীবন যুদ্ধের একদম কাঁচা, বা যেই গল্পটা সচরাচর কেউ বলে না, সেই সত্য গল্পটা। এই গল্পটা হয়তো আমার, হয়তো আপনার, কিংবা আমাদের সবার। গ্রামের ওই মেঠো পথ, পুকুর পাড়ের ঠান্ডা বাতাস আর মায়ের হাতের রান্না, এসব ছেড়ে যেদিন প্রথম বাসে উঠেছিলাম, সেদিন জানলার পাশে বসে মনে হচ্ছিল আমি যেন নিজের কলিজাটা শরীর থেকে ছিঁড়ে গ্রামে রেখে আসছি। বাস যখন গ্রাম ছেড়ে হাইওয়েতে উঠল, তখন বারবার মনে হচ্ছিল আমি কি ঠিক করছি? এই যে চেনা জগৎ ছেড়ে অচেনা এক যান্ত্রিক শহরে যাচ্ছি, সেখানে কি আমি টিকতে পারবো? শহরে পা দেওয়ার প্রথম দিনটার কথা আমার আজও স্পষ্ট মনে আছে। বাস থেকে নামার পর চারপাশের হট্টগোল, গাড়ির হর্ন আর হাজার হাজার মানুষের ব্যস্ততা দেখে মনে হয়েছিল আমি যেন এক বিশাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। গ্রামে আমরা সবাইকে চিনতাম, রাস্তায় দেখা হলে সালাম দিতাম, কুশল বিনিময় করতাম। কিন্তু এই শহরে কেউ কারোর দিকে তাকায় না, সবাই ছুটছে। কিসের পেছনে ছুটছে কেউ জানে না, কিন্তু থামার কোনো উপায় নেই। আমার থাকার জায়গা হলো একটা মেসে। গ্রাম থেকে আসার আগে ভাবতাম শহরে থাকবো, সুন্দর একটা রুম হবে, কিন্তু বাস্তবতাটা ছিল অন্যরকম। একটা ছোট রুম, যেখানে সূর্যের আলো ঢোকারও জায়গা পায় না, সেখানেই আমরা 4-5 জন গাদাগাদি করে থাকি, এক একজন এক এক জেলার, এক এক মানসিকতার। রাতে যখন শুতে যাই, তখন ছাদের দিকে তাকিয়ে গ্রামের ওই খোলা আকাশের কথা খুব মনে পড়ে। গ্রামে লোডশেডিং হলে উঠানে মাদুর পেতে শুয়ে থাকতাম, আর এখানে লোডশেডিং হলে গরমে সিদ্ধ হতে হয় আর মশার কামড় খেতে হয়। শুরুর দিকে খাবারের কষ্টটা ছিল সবচেয়ে বেশি। মায়ের হাতের গরম ভাতের বদলে মেসের পাতলা ডাল আর আধা সিদ্ধ ভাত। প্রথম প্রথম গলায় খাবার নামতো না, চোখ দিয়ে পানি পড়তো, মনে হতো ইস, মা যদি এখন পাশে থাকতো। কিন্তু পরক্ষণেই মনে পড়তো আমি তো এখানে বিলাসিতা করতে আসিনি, আমি এসেছি পরিবারের হাল ধরতে। এই শহরে আবেগ দিয়ে পেট ভরে না, এখানে টিকে থাকতে হলে পাথর হতে হয়। চাকরি খোঁজার সংগ্রামটা ছিল আর একটা বড় অধ্যায়। সকালে ফাইল হাতে বেরিয়ে পড়তাম, রোদে পুড়ে, বাসে ঝুলে, এক অফিস থেকে আরেক অফিসে। গেটের দারোয়ান থেকে শুরু করে অফিসের বস, সবার কাছেই কত কথা শুনতে হয়েছে। আমার মনে আছে ইউটিউবে আমি একবার একটা ভিডিও দেখেছিলাম, যার বিষয় ছিল গ্রামের ছেলের শহরের কষ্টের জীবন। তখন মনে হতো ভিডিওটা হয়তো বানানো, কিন্তু এখন বুঝি ওই ভিডিওর প্রতিটি সেকেন্ড আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। জুতো ক্ষয়ে যাচ্ছে, গায়ের জামাটা ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো আশার আলো নেই। দিন শেষে যখন খালি হাতে মেসে ফিরতাম, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে হতো। আপনারা অনেকেই হয়তো ভাবেন শহরে থাকা ছেলেরা খুব মজে আছে, খুব আরামে আছে, কিন্তু বিশ্বাস করুন, এই শহরের চাকচিক্যের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে আছে, তা কেবল তারাই জানে যারা এখানে একা থাকে। মাঝে মাঝে পকেটে যখন টাকা থাকে না, তখন একবেলা খেয়ে দিন কাটাতে হয়। বাড়িতে ফোন করলে কিন্তু সেই কথাটা বলি না। মা যখন ফোন করে জিজ্ঞেস করে, বাবা খেয়েছিস, তখন পেটে ক্ষুধা থাকলেও হাসি মুখে বলি, হ্যাঁ মা, অনেক ভালো মন্দ খেয়েছি, তুমি চিন্তা করো না। এই যে মিথ্যা বলাটা, এটা যে কতটা যন্ত্রণার, তা কাউকে বোঝানো যাবে না। আমরা ছেলেরা আসলে খুব ভালো অভিনেতা। আমরা কান্না লুকাতে জানি, আমরা ক্ষুধা লুকাতে জানি, আমরা হাসি মুখের আড়ালে হাজারো কষ্ট চেপে রাখতে জানি। শহরের যান্ত্রিকতা আমাদের আবেগগুলোকেও যেন মেরে ফেলে। গ্রামে ঈদ বা পূজার সময় যে আনন্দটা হতো, শহরে সেটা খুঁজে পাওয়া যায় না। এখানে উৎসব মানে হলো শুধু একটা ছুটির দিন।
ঈদের দিন সকালে যখন সবাই নতুন জামা পরে ঘুরতে বের হয় তখন হয়তো আমি আমার মেসের রুমে একা শুয়ে থাকি, কারণ বাড়ি যাওয়ার ভাড়াটা বাঁচালে সেই টাকাটা বাড়িতে পাঠাতে পারবো। এই স্যাক্রিফাইস বা ত্যাগগুলো কেউ দেখে না, সবাই শুধু দেখে ছেলে শহরে থাকে, নিশ্চয়ই অনেক ভালো আছে। কিন্তু জানেন, এই সংগ্রাম, এই কষ্ট, এগুলোই আমাকে মানুষ হিসাবে বদলে দিয়েছে। গ্রাম থেকে আসা সেই লাজুক ভীতু ছেলেটা এখন আর ছোটখাটো ঝড়ে ভয় পায় না। আমি শিখেছি কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয়। আমি শিখেছি কিভাবে একা পথ চলতে হয়। শহরের এই নিষ্ঠুরতা আমাকে শিখিয়েছে যে নিজের পিঠ চাপড়ানোর জন্য নিজেকেই হাত বাড়াতে হয়, অন্য কেউ আসবে না। মাঝে মাঝে রাতে যখন শহরের সব আলো নিভে যায় তখন জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকি, দেখি আমার মতোই হাজারো মানুষ এই শহরে টিকে থাকার লড়াই করছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ গভীর রাতে অফিস থেকে ফিরছে, কেউ বা ফুটপাথে ঘুমাচ্ছে। আমরা সবাই আসলে এক একজন যোদ্ধা। আমাদের যুদ্ধের ময়দানটা আলাদা, কিন্তু লক্ষ্যটা এক, একটু ভালো থাকা আর প্রিয় মানুষগুলোকে ভালো রাখা। অনেকে বলে গ্রাম থেকে শহরে আসলে মানুষ বদলে যায়, স্বার্থপর হয়ে যায়। কথাটা পুরোপুরি ঠিক নয়। আমরা বদলাই না, পরিস্থিতি আমাদের বাধ্য করে শক্ত হতে। মনের ভেতরে সেই গ্রামের মাটির গন্ধটা ঠিকই থাকে, শুধু বাইরের খোলসটা শহরের ধুলোবালিতে একটু ধূসর হয়ে যায়। যখনই একটু সময় পাই, চোখ বন্ধ করলেই দেখতে পাই আমাদের পুকুর ঘাট, সেই বটগাছ আর বন্ধুদের আড্ডা। এই স্মৃতিগুলোই হলো আমার বেঁচে থাকার অক্সিজেন। আপনারা যারা আজ আমার এই কথাগুলো শুনছেন, যারা হয়তো আমার মতোই গ্রাম ছেড়ে শহরে এসে সংগ্রাম করছেন, তাদের বলতে চাই, হাল ছাড়বেন না। মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন যুদ্ধ নিয়ে অনেক কথা আমরা শুনি, কিন্তু আপনার যুদ্ধের নায়ক আপনি নিজেই। আজ কষ্ট হচ্ছে, কাল হয়তো আরও বেশি কষ্ট হবে, কিন্তু একদিন এই শহরের বুকেই আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন। যে মানুষগুলো আজ আপনাকে অবজ্ঞা করছে, আপনার পোশাক বা কথা বলার স্টাইল নিয়ে হাসাহাসি করছে, একদিন তারাই আপনার দিকে তাকিয়ে স্যালিউট দেবে। শুধু নিজের ওপর বিশ্বাসটা রাখবেন। মনে রাখবেন, হিরে যত ঘষা খায় ততই চকচক করে। আপনিও সেই হিরে, শুধু সময়ের অপেক্ষা। আমার এই দীর্ঘ যাত্রায় আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, সুখ কোনো নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায় না, সুখ তৈরি করে নিতে হয়। মেসের ওই ছোট রুমটাকে এখন আর কারাগার মনে হয় না, ওটাই এখন আমার রাজপ্রাসাদ। কারণ আমি জানি এই রুমের চার দেয়ালের ভেতরেই আমার আগামী দিনের স্বপ্নগুলো বড় হচ্ছে। কষ্ট আছে, অভাব আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, আমার ভেতরে একটা জেদ আছে। আমি হারব না। আমি গ্রামের ছেলে, আমরা হারতে শিখিনি, আমরা মাটি কামড়ে পড়ে থাকতে জানি। শহর আমাকে অনেক কিছু কেড়ে নিয়েছে সত্যি, আমার শৈশব, আমার আড্ডা, আমার সরলতা, কিন্তু বিনিময়ে আমাকে দিয়েছে ধৈর্য, সাহস আর বাস্তবতার শিক্ষা। তাই এখন আর কোনো অভিযোগ নেই, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। এই গল্পটা শুধু আমার একার নয়, এটা হয়তো আপনার কিংবা আপনার পরিচিত কোনো ভাইয়ের বা বন্ধুর গল্প। যদি এই কথাগুলো শুনতে শুনতে আপনার বুকের ভেতরটা একটু হলেও হাহাকার করে ওঠে, যদি মনে হয় এই গল্পটা আপনার জীবনের কোনো পাতার সাথে মিলে গেছে, তবে বুঝবেন আপনি একা নন, আমরা সবাই এই লড়াইয়ের অংশীদার। যদি আমার এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও জায়গা করে নিতে পারে, তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমার কষ্টটা আপনাদের স্পর্শ করতে পেরেছে। আর আপনি যদি এমন আরও জীবনমুখী, আবেগঘন এবং হৃদয়ের গভীর থেকে বলা গল্প শুনতে চান, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্পতে। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন এবং লড়াইটা চালিয়ে যাবেন। ধন্যবাদ।